সজল ঘোষের জেতাটা অনেক সহজ হলো, অনেক 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 সহজ হলো। এমনিতে সজল ঘোষ রাজনৈতিকভাবে অভিজ্ঞ, তার পরিবারের রাজনীতি রয়েছে, তিনি কলকাতা পুরসভার কাউন্সিলর, ছাত্র সংগঠন করেছেন, ফলে সজল ঘোষ রাজনৈতিক দিক দিয়ে অনেক বেশি পরিপক্ক। আর তার বিরুদ্ধে যাকে দিয়েছে সে মাঝখানে কবে একটা নাকি রাজনীতিতে দাঁড় করিয়েছিল কি, তৃণমূলের এই যে ব্র্যান্ডটা রয়েছে, এরা না বোঝে রাজনীতি না কিছু, এরা খালি পোস্ট বোঝে, ফলে ওই যাদবপুরে যাকে দাঁড় করিয়েছে, মেদিনীপুরের তমলুকে যাকে দাঁড় করিয়েছে, বিন্দুমাত্র রাজনৈতিক অভিজ্ঞতা নেই, এও তাই। ফলে এই ধরনের রাজনীতি তৃণমূল কংগ্রেসই শুরু করেছে। এক সময় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন সবাই মানুষ এগুলোকে সমর্থন করেছে, কারণ মানুষ সিপিএমের বিরোধিতা করতো। এবার যা করছেন লোকে তা বিরোধিতা করছে, সুতরাং ও সজলের জেতাটা খুব সহজ হবে বলেই আমার মনে হয়। সে কোন ঘরের লোক, আমার প্রশ্ন, সে কোন ঘরের লোক? বরানগরে জন্ম, না বরানগরে বিয়ে হয়েছে, না বরানগরে মামার বাড়ি, কিছুই নাই, তাহলে বরানগরে গেল কেন? তাহলে সজল ঘোষকে কেন বলা হয়েছিল? আচ্ছা, সজল যেখানে থেকে বউবাজার সেখান থেকে বরানগরে কতক্ষণ লাগে? একটা গাড়ি নিয়ে হারলি আধ ঘন্টা 40 মিনিট লাগে, বহিরাগত হয়ে গেল। আরে বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যের মানুষ যে কোনো কেন্দ্রে দাঁড়াতে পারে, লোকসভা নির্বাচনে গোটা ভারতের যে কোনো নির্বাচন ক্ষেত্রে দাঁড়াতে পারে, এটাই তো আইন। ফলে বহিরাগত এই ধরনের কথা বলাটা হাস্যকর। আর এই যে রাজ্যে বহিরাগত এর একদিন বলছিল, আচ্ছা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কীর্তি আজাদ, ও কোথাকার পশ্চিমবাংলার লোক? আচ্ছা আসানসোলে শত্রুঘ্ন সিনহাও কোথাকার লোক? আর বহরমপুরে নিয়ে এসে ইউসুফ পাঠান, সে কোথাকার লোক? এই কথাগুলো আসলে এরা বলে নিজেরা ধরা পড়ে যায়। অশিক্ষিত হলে যা হয় আর কি, এইগুলো চালিয়ে যাবে এরা। এরা একদিন জিতে এসছে এই সব কথা বলে, এবার হাঁটতে যখন শুরু করবে বুঝতে পারবে কী হয়। সুতরাং এই বহিরাগত কথায় চিড়ে ভিজবে না, মানুষ এদের পক্ষে থাকবে না। অত্যন্ত নিম্ন রুচি এবং বেআইনি কাজ। অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নির্বাচন কমিশনের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, কারণ কেউ কারো ব্যক্তিগত তথ্য বাইরে বার করতে পারে না। এরা স্বাস্থ্যসাথী বার করে, ওই তথ্যগুলো বার করে দেখাচ্ছে যে স্বাস্থ্যসাথী নাকি কেন্দ্রের যে প্রকল্প, স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত, তার চেয়ে বেটার। কিন্তু স্বাস্থ্যসাথী কেমন ভুক্তভোগীরা জানে। অধিকাংশ প্রাইভেট হসপিটাল স্বাস্থ্যসাথী নেয় না, যারা নেয় তারা কয়েকটা মাত্র আসন নির্ধারিত করে দিয়েছে, তারা সব জায়গায় স্বাস্থ্যসাথী নেয় না। এবং যারা স্বাস্থ্যসাথী নিয়ে চিকিৎসা করতে গেছেন তারা সবাই জানেন যে তাদের কি অবস্থা হয়েছে, তাই ভুক্তভোগী মাত্রই স্বাস্থ্যসাথী জানেন। ভারতের অন্যান্য রাজ্য যেখানে আয়ুষ্মান ভারত গ্রহণ করে নিয়েছে, সেখানে একমাত্র এই সরকারের সর্বোচ্চ নেতৃত্বের জেদে, মমতা ব্যানার্জির জেদে, সেটা এ রাজ্যে চালু করা যায়নি। মানুষের অবর্ণনীয় কষ্ট হচ্ছে। এখন সেখান থেকে নজর ঘোরাতে ওই স্বাস্থ্যসাথী কার্ড কত ভালো, এটা করতে গিয়ে একজন নির্বাচনের প্রার্থী, লোকসভা নির্বাচনের প্রার্থী, তার সব ডকুমেন্টগুলোকে বাইরে প্রকাশ করে দেওয়া, এটা অত্যন্ত শুধু নিম্নরুচির কাজ নয়, এটা বেআইনি। এই সরকার বা এই সরকার নয়, এই রাজনৈতিক দলটা ঠিক কোন লেভেলে পৌঁছেছে এখান থেকেই বোঝা যায়। এরা ভয় পাচ্ছে, হেরে যাওয়ার ভয়, পাগলের মতো কাণ্ড কারখানা শুরু করেছে। তার গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তার যে ব্যক্তিগত জীবনের অধিকার সেটা ক্ষুণ্ণ হয়েছে। অবিলম্বে লোকটাকে অ্যারেস্ট করা উচিত বা ওকে নির্বাচন থেকে বার করে দেওয়া উচিত, কারণ ওরা বড্ড বাড় বেড়ে গেছে। কিচ্ছু না বলে এই পরশু দিনের কিছু ওই নেতা বড্ড বাড় বেড়ে গেছে এদের। ফলে এদের অবিলম্বে নির্বাচন প্রক্রিয়া থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত। যেমনি দল তার নেতাও তো তেমনি হয়। ও কখনো দাড়িগোঁফ নিয়ে মমতা ব্যানার্জির নামেই গালি পাড়ে, আবার অন্য সময়ে বিজেপির নামে গালি পাড়ে। আরে সরকারি সুবিধা নিয়ে বিরোধী দলের প্রার্থী হওয়া যাবে না? কোথায় লেখা আছে? মানে এগুলো হচ্ছে শুধু অশিক্ষিত নয়, এরা মূর্খও বটে। কেউ যদি সরকারি সুবিধা নেয় সে বিরোধী দলে প্রার্থী হতে পারে না? আচ্ছা, কেউ যদি স্কুল শিক্ষক হয় তার মাইনেটা তো পশ্চিমবঙ্গ সরকার দেবে, সে বিজেপির হয়ে প্রার্থী হতে পারবে না? কেউ বিশ্ববিদ্যালয়ে যদি অধ্যাপক হয়, কলেজের অধ্যাপক, তার মাইনেও তো পশ্চিমবঙ্গ সরকার দেয়, সে প্রার্থী হতে পারবে না? এরা পরিষ্কার সরকার এবং দলের পার্থক্যটা ভুলে গেছে। তার দলের কেউ যদি সুবিধে নেয় দলীয় কর্মী হিসেবে, সেখানে প্রশ্ন করতে পারে, তুমি আমার দলের কর্মী হয়ে দলের সুবিধে নিয়েছো, তারপরে তুমি কেন নির্বাচনে দাঁড়িয়েছো? আরে সরকার এবং দলের মধ্যে যে পার্থক্য আছে, এই অশিক্ষিত মূর্খদের কে বোঝাবে? আসলে মূর্খতে একদম ভর্তি হয়ে গেছে সিস্টেমটা, কাকে কি বলবো? এরা এখন পালিয়ে বেড়াবে, কারণ তাদের সিনিয়ররা পালিয়ে বেড়ায়।
তাদের সিনিয়ররা যারা বলে যে 10 পয়সার ঘোটালা দেখালে আমি গলায় ফাঁস পরে নেবো, তিনি নিজে বাঁচতে সুপ্রিম কোর্টে চলে যান 25 লাখ 30 লাখ উকিল দিয়ে। ফলে তারপর আরেকজন মন্ত্রী আসানসোলের, তিনি 10 না 12 বার ইডি সিবিআইকে এড়িয়ে গেছেন। ফলে এরাও যে এড়াবে অস্বীকার, মানে এটা আশ্চর্য হওয়ার কী আছে। না, ও পাশে বসে শুনছিল, মনে হয় জানলা দিয়ে শুনছিল। এসব ফালতু কথাবার্তার কোনো মানে হয় না। এরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কারণ অন্যায় করেছে তো। ওখানে বিস্ফোরণ হয়েছিল, বিস্ফোরণে ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের জীবনহানি হয়েছে। এই লোকগুলো তো ফেসে গেছে ন্যাচারালি। এরা এখন এই পালিয়ে পালিয়ে বেড়াবে, কতদিন পালিয়ে বেড়াবে, কিচ্ছু করার নেই, ধরা একদিন পড়তেই হবে। সুটিয়াতে গেছে, মেদিনীপুর জেলায় আছে, এটা নতুন কথা কি? যেগুলো সকলেই জানে সেই কথাগুলো নতুন করে বাইরে আসছে, যে এরা কেন প্রথম দিকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে রাজি হয়নি, কেন আধারের সঙ্গে কার্ডের লিঙ্ক করতে আপত্তি করেছিল। কারণ একটাই, এরা করতো কি, সে টাকাটা মেরে মেরে খেত। তারপর যখন লিঙ্ক করা হলো, দেখা গেল লক্ষ লক্ষ কার্ড বেআইনিভাবে চলেছে। কেন্দ্রীয় সরকার যখন বলেছে যারা অন্যায় করেছে তাদের ধরো, তাদের ধরতে রাজি হয়নি, কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। এবার এরা যে কি অপরাধ করছে সে তো প্রমাণিত হচ্ছে, কিন্তু আমি আশ্চর্য হইনি, কারণ এটাই তো খুব স্বাভাবিক। এই কারণে তো কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। এমনকি হাইকোর্টে যে মামলা হয়েছে, ক্ষেতমজুর সমিতি বলে একটা সংস্থা মামলা করেছে, সেখানে এই সরকার এফিডেভিট দিয়ে জানিয়েছে যে 100 দিনের কাজের প্রকল্পে অল্প কিছু নাকি দুর্নীতি হয়েছে, অল্প নয়, হিমালয়ান পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, সেগুলো বাইরে বেরোচ্ছে না। কেন্দ্র বঞ্চনা করছে বলছে, এখন কি প্রমাণিত হচ্ছে? তাহলে আমার তো একটা চ্যালেঞ্জ, কেন্দ্রের সঙ্গে রাজ্যের কোনো বিরোধ যদি হয়, তাহলে রাজ্যের সম্পূর্ণ অধিকার আছে সুপ্রিম কোর্টে যাওয়ার। সুপ্রিম কোর্ট সেটা মীমাংসা করবে। তো সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? এইখানে চেঁচামেচি না করে সুপ্রিম কোর্টে যাক না, সুপ্রিম কোর্টে গিয়ে বলুক যে কেন্দ্র আমাদের টাকা দিচ্ছে না। আসলে সুপ্রিম কোর্টে গেলে ধরা পড়ে যাবে, তো ওই জন্য যাচ্ছে না। হিসেব দিক, তারপর দেবে। কেন্দ্রীয় সরকার যেখানে যেখানে হিসেব পাচ্ছে সেখানে দিচ্ছে। সর্বশিক্ষা মিশনে বিশেষত যে মিড ডে মিল, তার টাকা রাজ্যকে দিব্যি মিটিয়ে দেওয়া হয়েছে। যেখানে যেখানে টাকা দেওয়া হয়নি, ধরে নিতে হবে রাজ্য সরকারের গোলমাল। কারণ আমি তো বলবো যে টাকা না দিলে কোর্টে যেতে পারে। তো সুতরাং নিজেদের অন্যায় করে তারা কিন্তু অপরের দোষ দিতে পারে না।